পড়েছিলেন, দেখেছিলেন আপনারা? আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রিটেন স্টেটমেন্ট। রিটেন স্টেটমেন্ট থেকে প্রশ্ন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো সেটআপ। রিটেন স্টেটমেন্ট থেকে যে কোনো প্রশ্ন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো সেটআপ। এখন পর্যন্ত রিটেন থেকে যেই প্রশ্ন হয়েছে, রিটেন স্টেটমেন্ট থেকে শুধুমাত্র সেটআপ নিয়ে প্রশ্ন হয়েছে, আর এর বাইরে এত বেশি প্রশ্ন হয়নি। সো রিটেন স্টেটমেন্টে আমরা খুব বেশি পড়া পড়তে পারছি না। আমরা রিটেন স্টেটমেন্টে সেটআপের বিষয়টা পড়ব। তবে যেই কথা খেয়াল রাখবেন, 7 নাম্বার আদেশের 11 নাম্বার বিধি কিন্তু কোনো না কোনো ভাবে প্রশ্ন করে বলবে, যে কোনো ভাবেই হোক আপনাকে প্রশ্ন করে পড়বে। 7 নাম্বার আদেশের 11 নাম্বার বিধি খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছরই এটা ইম্পর্টেন্ট থাকে। প্রশ্ন এখান থেকে আসলেও ইম্পর্টেন্ট থাকে, না আসলেও ইম্পর্টেন্ট থাকে। দ্যাটস ওয়াই 7 নাম্বার আদেশের 11 নাম্বার বিধি কিন্তু একেবারে হটকেক। আরেকটা গুরুত্বপূর্ণ আদেশ হয়ে গেছে, এই আদেশটার নাম হচ্ছে 8 নাম্বার আদেশ। এই আদেশটাকে বলা হয় রিটেন স্টেটমেন্ট। আমরা জানি রিটেন স্টেটমেন্টটা কি। প্রথমত আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, বাদীর আর্জি এবং বিবাদীর লিখিত জবাব, এই দুটা মিলে ইংলিশে একটা শব্দ বলা হয়, সেটা হচ্ছে প্লিডিং। এই প্লিডিং সম্পর্কে আমরা ডিটেইলস পড়েছি। প্লিডিংটা ঘটনাকে বর্ণনা করতে হবে, কোনো আইন বা এভিডেন্সকে বর্ণনা করা যাবে না। 6 নাম্বার আদেশে 2 নাম্বার বিধি আমরা পড়েছি। প্লেনিংটাকে দুই ভাগে বিভক্ত করলাম আমরা, একটা হলো প্লেইন আর একটা হচ্ছে রিটেন স্টেটমেন্ট। প্লেইন 7 নাম্বার আদেশ, রিটেন স্টেটমেন্ট 8 নাম্বার আদেশ। এই বিষয়গুলো আমাদের নিশ্চিত পরিষ্কার আছে, কোনটাকে প্লেনিং বলা হয়, কোনটাকে প্লেইন বলা হয়, কোনটাকে রিটেন স্টেটমেন্ট বলা হয়। রিটেন স্টেটমেন্ট দেন বিবাদী। 8 নাম্বার আদেশে রিটেন স্টেটমেন্ট সম্পর্কে বলা আছে, রিটেন স্টেটমেন্টের পর পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সেটআপ, কাউন্টার ক্লেম। সেটআপ কি, কাউন্টার ক্লেম কি? আর একটা প্রশ্ন আছে, সেটআপ এবং ইকুইটেবল সেটআপের মধ্যে পার্থক্য কি? তার আগে আমরা একটু রিটেন স্টেটমেন্টটা একটু দেখে নিই। রিটেন স্টেটমেন্ট সবসময় বিবাদী দেন। কোনো মামলার সমন জারি করার 30 দিনের মধ্যে রিটেন স্টেটমেন্ট জমা দিতে হয়। যদি 30 দিন সময়ের মধ্যে আপনি না দিতে পারেন, তাহলে আরো 30 দিন বৃদ্ধি করা হয়। দ্যাট মিনস সর্বমোট 60 দিনের মধ্যে আপনাকে রিটেন স্টেটমেন্ট জমা দিতে হবে। কখন থেকে? সমন প্রাপ্তির দিন থেকে। আপনি যেদিন থেকে জানবেন সেদিন থেকে 60 দিনের মধ্যে আপনি রিটেন স্টেটমেন্ট দিবেন। এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যদি এই 60 দিনের মধ্যে আপনি না দিতে পারেন, তাহলে এটা এক্সপার্টিতে চলে যায়, অর্থাৎ একতরফা চলে যায়। মামলার গুণাগুণের উপরে ভিত্তি করে কোর্ট রায় দিয়ে থাকেন। প্রশ্ন হলো, এই যে রিটেন স্টেটমেন্ট, তাহলে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বাদী সমন বা বাদী মোকদ্দমা দায়ের করার পর সেই মোকদ্দমায় সমন ইস্যু হলে সমন প্রাপ্তির দিন থেকে বিবাদী তার লিখিত বক্তব্যকেই রিটেন স্টেটমেন্ট বলা হয়। সেই রিটেন স্টেটমেন্ট দেওয়ার সময় 30 দিন। 30 দিনের মধ্যে না দিতে পারলে সেটাকে 60 দিন বর্ধিত করা হয়। 60 দিনের মধ্যে না দিতে পারলে এক্সপার্টিতে চলে যায়। কিন্তু রিটেন স্টেটমেন্টের ব্যাপারে আরেকটা ব্যাপার আছে, আপনারা জানেন। নরমালি আমি আপনি রিটেন স্টেটমেন্টের জন্য সময় পাবো হচ্ছে 60 দিন, কিন্তু সরকারের বিরুদ্ধে যদি আপনি মামলা করেন, সরকারকে রিটেন স্টেটমেন্টের জন্য 30 দিন সময় দিতে হয়, 3 মাস সময় দিতে হয়, অর্থাৎ 90 দিন সময় দিতে হয়। সেটাতে একটা কন্ডিশন প্রস্তুত করতে হয়,
সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে হলে আপনাকে নোটিশ প্রদান করতে হবে। অ্যাকর্ডিং টু সেকশন 80 অনুযায়ী আমরা জানি 2 মাস পূর্বে নোটিশ প্রদান করতে হয়। প্রশ্ন আমাদের এখানে না, প্রশ্ন হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট কাকে বলে, সেটআপ কাকে বলে, ইকুইটেবল সেটআপ কি, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকে। সো আমাদের রিটার্ন স্টেটমেন্টে খুব বেশি প্রশ্ন থাকে না, রিটার্ন স্টেটমেন্টে প্রশ্নের পরিমাণ কম। কিন্তু যেই কথা বলেছি কালকে, যে সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলেছি, আরজি প্লেন, এখান থেকে প্রত্যেক বছর থাকে প্রশ্ন এবং প্রশ্ন পাবেন, আমি বলে দিলাম প্রশ্ন পাবেন। আরজিতে কি কি ইনক্লুড করতে হয় যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরজিতে টাকার পরিমাণ অর্থের মোকদ্দমা করতে হলে 7 নম্বর আদেশে 2 নম্বর বিধিতে কি দেখতে হয়, সম্পত্তির পরিচয় কিভাবে বর্ণনা করতে হয়, সে বিষয়গুলোর ডিটেলস আলোচনা করা হয়। প্লেন রিজেকশন, প্লেন রিটার্ন নিয়ে প্রশ্ন হয়। বারবার বলছি যে প্রত্যেকে প্রশ্ন হয়, প্রত্যেকে প্রশ্ন হচ্ছে, সেগুলো খুব খেয়াল করবেন। দ্বিতীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে পড়ছি রিটেন স্টেটমেন্ট। তাহলে রিটেন স্টেটমেন্টে যদি আপনাকে সংজ্ঞাই দিতে বলে যে রিটেন স্টেটমেন্ট কাকে বলে, আপনাকে রিটেন স্টেটমেন্ট সম্পর্কে বলতে হবে। রিটেন স্টেটমেন্ট কি? তাহলে আপনাকে বলতে হবে বাদী মোকদ্দমা দায়ের করার পরে বিবাদীর প্রতি সমন ইস্যু করা হয়। সমন প্রাপ্তির 30 দিনের মধ্যে, না দিতে পারলে 60 দিনের মধ্যে বিবাদীর যে লিখিত বক্তব্য, লিখিত বক্তব্যকে রিটেন স্টেটমেন্ট বলা হয়। কথা সহজ। রিটেন স্টেটমেন্ট যদি 60 দিনের মধ্যে না হয় কি হবে, এক সপ্তাহ হয়ে যাবে। গভর্নমেন্টের জন্য রিটেন স্টেটমেন্ট কত দিনের জন্য দেওয়া হবে, 90 দিনের জন্য দিতে হবে, তবে তাকে 2 মাস আগে নোটিশ দিতে হবে। অ্যাকর্ডিং টু সেকশন 80 বলা আছে। রিটেন স্টেটমেন্ট থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, যেটা বলতে কি বোঝেন, অনুরূপ ওজোর কখন তোলা যায়, এই ধরনের সেটআপের দাবি কখন তোলা যায়, বাদী মামলার দাবির গুণাগুণের বিচার করে আইনগত মূল্য কতটুকু, জুয়ারি মোকদ্দমার উল্লেখ সহ বিশ্লেষণ করব। সবচেয়ে ইম্পর্টেন্ট রিটেন স্টেটমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা আরজি দাখিলের ক্ষেত্রে যে সমস্ত এলিমেন্ট আমি কালকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট বলার চেষ্টা করেছি, কোথায় কোর্টের নাম লিখতে হয়, কোথায় মোকদ্দমার নাম্বার লিখতে হয়, মামলার পক্ষগণের নাম লিখতে হয়, এনআইডি লিখতে হয়, মোবাইল নাম্বার লিখতে হয়, ভার্সেস লিখতে হয়, বনাম লিখতে হয়, ভার্সেস বা বনাম লিখবেন, বিবাদের নাম লিখবেন, ঠিকানা লিখবেন, বিবাদের এনআইডি নাম্বার লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন। বাদী বিবাদের যদি নাবালক হয় বা অক্ষম হন, সে বিষয়টি আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এরকম নিয়ে আমি প্রত্যেকটি পয়েন্ট আলোচনা করেছি, যেটা আজকে কিভাবে আমরা লিখবো, যে আরবিজির ফরম্যাট অনুযায়ী এখানে কাজ করে। এখন আপনাকে যদি বলা হয় রিটেন স্টেটমেন্ট কি, রিটেন স্টেটমেন্টে কি কি এলিমেন্ট থাকে, তাহলে আপনাকে কি উত্তর দিবেন? আমরা রিটেন স্টেটমেন্ট সম্পর্কে এতটুকু জানলাম যে রিটেন স্টেটমেন্ট দিতে হবে কত দিনের মধ্যে, 60 দিনের মধ্যে। রিটেন স্টেটমেন্টের এলিমেন্ট কি, প্রশ্নটা বিভিন্ন সময় এসেছে, 2006 সালে, 2012 সালে এরকম একটা লিখিত বিবৃতির উপাদানগুলো কি কি আলোচনা করুন, এরকম প্রশ্ন এসেছে। এই ধরনের প্রশ্ন এখন আসে না, তারপরে আমাদেরকে একটু জেনে রাখা ভালো। রিটেন স্টেটমেন্টের বাদী আরজি দায়েরের মাধ্যমে মোকদ্দমা দায়ের হয় এবং বিবাদীর প্রতি সমন জারি করা হয়। এই সমন প্রাপ্তি থেকে 60 দিনের মধ্যে ওয়ার্ডার 8 অনুযায়ী বিবাদীর সমন জারি প্রাপ্তি থেকে উনি বাদীর দাবির উত্তরে সমর্থিত নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে পেশ করবেন। এই পেশ করা কি আমরা বলছি লিখিত জবাব। এই লিখিত জবাবের আবশ্যকীয় উপাদানগুলো কি? বিবাদী তার দাবির সমর্থনে, তাহলে বিবাদী তার দাবির সমর্থনে যেই সমস্ত কাগজের উপর নির্ভর করবেন বা যেই সমস্ত দলিল পত্রাদির উপরে নির্ভর করবেন, সেই সমস্ত দলিল লিখিত জবাবে পেশ না করা হলে পরবর্তীতে আদালতের অনুমতি ছাড়া কিন্তু ব্যবহার করা যায় না। সুতরাং আপনাকে অবশ্যই যেই সমস্ত দলিলের উপরে নির্ভর করে আপনি কোনো মোকদ্দমা দায়ের করবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, সেই সমস্ত দলিল দিতে হবে। বিবাদী যেই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করে মোকদ্দমা দায়ের করতে, মোকদ্দমা মোকাবেলা করতে চায়, রিটেন স্টেটমেন্ট দিতে চায়, সেটি সুস্পষ্টভাবে, যে সমস্ত তথ্যের উপরে ভিত্তি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
জবাব অবশ্যই সুস্পষ্ট হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ক্ষতিপূরণ ছাড়া বিবাদীকে আর্জির প্রতিটা বিধি 3 উল্লেখ করা আছে। ক্ষতিপূরণ ছাড়া বাদীকে অবশ্যই প্রতিটা বিষয় সুস্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি সুস্পষ্টভাবে অস্বীকার না করেন তাহলে কোর্ট ধরে নেবে আপনি স্বীকার করে নিয়েছেন। সেক্ষেত্রে বিবাদীর অক্ষম হলে এ বিষয় প্রযোজ্য হবে না। তাহলে আপনাকে প্রত্যেকটি বিষয় কি করতে হবে? সুস্পষ্টভাবে অস্বীকার করতে হবে। বিবাদীর বিরুদ্ধে অর্থ পরিশোধের মোকদ্দমা দায়ের করলে প্রথম শুনানির সময় বিবাদবাদীর দাবিকৃত যে কথা আমরা বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, দাবি পরিশোধের পারস্পরিক দায় পরিশোধ, এটাকে বলা হয় সেটআপ। খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বাদীর কাছ থেকেও আপনি যদি টাকা পান তাহলে 8 নম্বর আদেশের 6 নম্বর বিধিতে আপনাকে কি করতে হবে? প্রথম শুনানির দিনেই অর্থের সমন্বয় করার জন্য লিখিত বিবৃতির মাধ্যমে আবেদন করতে হবে। এই বিবৃতি পারস্পরিক দায় পরিশোধের বর্ণনা থাকবে। 8 নম্বর আদেশের 6 নম্বর বিধি থেকে প্রশ্ন করে, যেটাকে বলছি আমরা সেটআপ। সেটা হলো মোকদ্দমায় পারস্পরিক দায় পরিশোধ করার একটা বিধান। পারস্পরিক দায় পরিশোধ করা। বাদী মামলা করেছে, আমার কাছ থেকে 100 টাকা পায়, বিবাদী তার রিটার্ন স্টেটমেন্টের জবাব দিয়ে বলছে যে আমিও তার কাছ থেকে 50 টাকা পাই। এই যে পারস্পরিক দায় পরিশোধ করা, সেটা শব্দের অর্থ পারস্পরিক দায় পরিশোধ করা। সুতরাং কোর্ট অফ সিভিল প্রসিডিউরের ধারা 806 অনুযায়ী সেটআপ বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র অর্থের মোকদ্দমায় কিন্তু সেটআপ দাবি করা হয়। অর্থাৎ অর্থ আদায়ের মোকদ্দমায় অর্থের সমন্বয় করার জন্যই কিন্তু লিখিত জবাবে আপনি সেটআপ বা দাবি করতে পারবেন। যখন পারস্পরিক দাবি করবেন, এটাকেই বলা হয় সেটআপ। মোকদ্দমার সময় বাদী বিবাদীর কাছ থেকে টাকা পেয়ে যেমন মোকদ্দমা দায়ের করে, ঠিক একইভাবে বিবাদী বাদীর কাছ থেকে টাকা যদি দাবি করে, এটাকেই বলা হয়। এবং এটা যখন লিখিত আকারে আবেদন করা হয় তখন সেটাকে সেটআপ বলা হয়। যে কথা বলছি, আপনি 10,000 টাকা পান ওর কাছ থেকে, আবার আপনার কাছ থেকে 8,000 টাকা পায়। এই যে পারস্পরিক দায় পরিশোধ, এটাকেই বলা হয় সেটআপ। সেটআপের উদাহরণ স্বরূপ যদি আমরা বলি, সেটআপ কোন কোন ক্ষেত্রে হয়? সেটআপ অবশ্যই মোকদ্দমার অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত মোকদ্দমার ক্ষেত্রে হয়। অবশ্যই দাবিকৃত টাকার পরিমাণ নির্দিষ্ট হইতে হবে, আইনগতভাবে আদায়যোগ্য হইতে হবে, আদালতে আর্থিক সীমানার বাহিরে যাওয়া যাবে না। বিবাদী একাধিক বিবাদী থাকলে বিবাদের প্রাপ্য বাদী সকল বাদীর বিরুদ্ধে আদায়যোগ্য হইতে হবে। কি বুঝতে পারলাম আর কি বললাম আমরা? আমি আবারও বলছি, আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই প্রশ্নটা আমাদের সব সময় জানা থাকতে হবে। কি জানা থাকতে হবে? আমরা যেমন বলেছি যে সমন 3টা ওয়ে দেওয়া হয়। নাম্বার 1, ব্যক্তিগতভাবে বা সরাসরি জারি করা হয়। নাম্বার 2, আদালতের মাধ্যমে জারি করা হয়। নাম্বার 3 হচ্ছে বিকল্প পদ্ধতিতে জারি করা হয়, অর্থাৎ বিকল্প পদ্ধতিতেও সমন জারি করা হয়। এগুলো আমরা যেমন বললাম, যেমন ইম্পর্টেন্ট বিষয় আপনি মনে রাখবেন, ঠিক একইভাবে একটা মোকদ্দমাতে রিটেন স্টেটমেন্টে কি কি ডিমান্ড থাকে, লিখিত জবাবের সাথে কি কি দলিল দাখিল করতে হয়, আর্জির সাথে কি কি, আর্জির সমর্থনে কি কি দাখিল করতে হয়, আলোচনা করুন। দুটা বিষয় নিয়ে যদি আপনাকে আলোচনা করতে বলে যে একটা আর্জি দাখিল করছেন, সেক্ষেত্রে কি কি কাগজপত্র দিয়ে আপনাকে দিতে হবে বা দাখিল করতে হবে, আবার বিবাদী হিসেবে আপনি রিটেন স্টেটমেন্ট দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কি কি কাগজ দিতে হবে, কোথায় বর্ণনা করা আছে, আলোচনা করুন। এরকম যদি প্রশ্ন করে, আমরা যেমন একটা ক্রিমিনাল মামলা বলছি যে 2টা জায়গায় মামলা হয়, একটা কোর্টে মামলা হয়, একটা থানাতে মামলা হয়। কিন্তু সিভিল মামলা সব সময় কোর্টে মামলা দায়ের করে। এখন কোর্টে আপনি আর্জি দাখিল করতে চাচ্ছেন, সেই সমর্থনে আপনি কি কি কাগজপত্র দিবেন, সেটা কোথায় উল্লেখ আছে আপনাকে জানতে হবে। আপনি বিবাদীর পক্ষের একজন আইনজীবী, বিবাদী হিসেবে আপনি কি কি কাগজপত্র দিবেন, সেটা কোথায় লেখা আছে আপনাকে জানতে হবে। বাদী হিসেবে অর্থাৎ প্লিডিং এর সমর্থনে আপনি যখন কোনো দলিল
দাখিল করতে চাবেন 7 নম্বর আদেশের 14 এবং 15 নম্বর বিধি অনুযায়ী আপনাকে বাদী হিসেবে 7 নম্বর আদেশের 14 এবং 15 বিবাদী হিসেবে যদি আমরা বলি 8 নম্বর আদেশের 1, 2, 3, 4, 5, 6 এই কয়েকটা বিষয় খেয়াল করলে আপনি বাদী হিসেবে কি কি কাগজপত্র দিয়ে দাখিল করবেন, বিবাদী হিসেবে কি কি কাগজপত্র দিয়ে দাখিল করবেন স্পষ্ট হবে। আমি বারবার বলছি, একটা মোকদ্দমা আপনি শুধু এখানে পড়তে আসেন নাই পাস করার জন্য, আপনি পরিপূর্ণ লয়ার হয়ে এখান থেকে যেতে চাচ্ছেন। আমরা ক্রিমিনাল প্রসিডিউরে পড়িয়েছি কি কি কাগজ, কোন কাগজ কখন ব্যবহার করে, ডাক্তারি প্রতিবেদনটাকে কি বলা হয়, সুরাতহাল প্রতিবেদন কি, পোস্টমর্টম রিপোর্ট কি, তারপরে 103 ধারায় সিগাল লিস্টটা কি। ঠিক সিভিল প্রসিডিউরেও আপনাকে জানতে হবে একজন বাদী কি কি ডকুমেন্ট দাখিল করবে, সেই বিষয়ে 7 নম্বর আদেশের 14 এবং 15 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে। বাদী যেই সমস্ত দলিলের ভিত্তিতে মোকদ্দমা দায়ের করবে বা আর্জি দাখিল করবে, বাদী তার সমর্থনে প্রমাণ করার জন্য সেই সমস্ত দলিল পত্রাদি দাখিল করবেন। 7 নম্বর আদেশের 14 এবং 7 নম্বর আদেশের 15-তে বলা আছে। আবার ঠিক একইভাবে বিবাদী তার আত্মপক্ষ সমর্থনের জন্য যেই সমস্ত কাগজপত্রাদি দাখিল করবেন সেই সমস্ত বিষয় আমাদেরকে বলা আছে, যেটা আমরা পড়ছি 8 নম্বর আদেশে। এই 8 নম্বর আদেশের 8-এর 6 বললাম আমরা সেটআপ কি, সেটআপ নিয়ে একাধিক কথা বললাম, উদাহরণ সহ বললাম সেটআপটা এইভাবে সেটআপ হয়। সেটআপের অত্যাবশ্যকীয় বিষয় কি সেটাও আপনারা জানেন, শুধুমাত্র অর্থের মোকদ্দমাতে সেটআপ হয়, অন্য কোনো মোকদ্দমাতে কিন্তু সেটআপ হয় না। দাবিকৃত টাকার পরিমাণ অবশ্যই নির্দিষ্ট হয়। আবার আপনি মামলা করেছেন 100 টাকার, কিন্তু বিবাদী বলছে যে আমি তার কাছ থেকে 200 টাকা পাই, এটাকে কিন্তু সেটআপ বলা হয় না, এটাকে বলা হয় কাউন্টার ক্লেম। দুই জিনিস। আপনাকে বাদী দাবির অবশ্যই নিচে থাকতে হবে, কি করতে হবে, বাদীর যে দাবি সেটার নিচে থাকতে হবে, এটাকে বলা হয় কি সেটআপ। যেমন মোকদ্দমার অবশ্যই অর্থের মোকদ্দমা হইতে হবে, মোকদ্দমার দাবির পরিমাণটা অবশ্যই নির্ধারিত হইতে হবে এবং সেই দাবিটা অবশ্যই আইনসঙ্গত হইতে হবে। অবৈধভাবে আপনি টাকা পান এরকম কোনো কিছু বলা যাবে না। সেটআপ নিয়ে প্রশ্ন, আরেকটা প্রশ্ন হয় সেটআপের দাবি আপনি কখন তুলবেন, কখন তুলতে পারেন। সেই ক্ষেত্রে বলেছে সেটআপের দাবি আপনার 8 নম্বর আদেশের 6 নম্বর বিধি অনুযায়ী বিবাদীকে অবশ্যই প্রথম শুনানির দিন সেটআপের প্রথম শুনানির সময় সেটআপের দাবি উপস্থাপন করতে হবে, অর্থাৎ প্রথম শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে এরূপ আবেদন করতে হবে। সেটআপের বিষয় বলেছে। সেটআপের ব্যাপারে আরেকটা প্রশ্ন হয় সেটআপের আইনগত মূল্য কি। 8 নম্বর আদেশের 6-2 বলা হয়েছে মূল মামলা এর দাবি সম্পর্কে একই রায় দিতে পারে, অর্থাৎ কেবল সেটআপের দাবির একটি আর্জির ন্যায় গণ্য করা হবে। আর্জিতে যেভাবে আপনার চাওয়া থাকে সেটআপেও আপনি আর্জির মতন গণ্য করতে পারবেন। সুতরাং সেটআপের দাবি আইন অনুযায়ী কঠোর দিতে হতে পারে। জি ভাইয়া, আবুল কালাম আজাদ ভাই কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, আর ওই যে সেটাপের দাবিটা প্রথম শুনানির দিন করতে হবে, এখন এই মামলা দায়েরের পর কোন সময়টাতে যাইয়া হয় এটা প্রথম শুনানিটা হবে এই জিনিস রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরপরই প্রথম শুনানি, রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরপরই প্রথম শুনানির জন্য নির্ধারিত থাকে। কাউন্টার ক্লেইমটা রিটেন স্টেটমেন্টের মধ্যেই আপনাকে উল্লেখ করতে হবে। সুতরাং দাবির সম্বন্ধে যে কথা আমরা বললাম 6 নম্বর আদেশে 2 নম্বর বিধিতে লিখিত বিবৃতি পাল্টা মামলা আর্জির ন্যায় গণ্য হবে এবং বিচারের মূল মামলার ও পাল্টা দাবির মামলার সম্পর্কে একই রায় দান করতে পারে। সুতরাং এর আইনগত ভিত্তি খুব শক্ত, কিন্তু একেবারে 6-2 বলে দিয়েছে। সুতরাং সেটআপ থেকেই আপনাকে প্রশ্ন করবে, রিটেন স্টেটমেন্টে কোনো প্রশ্ন করতে হলে অবশ্যই সেটআপ নিয়ে প্রশ্ন করবে। সেই সেটআপ নিয়ে প্রশ্ন করলে আপনাকে একেবারে সুন্দরভাবে অ্যান্সার করতে হবে। 8 নম্বর আদেশের 6
নাম্বার বিডিতে সেটআপ নিয়ে ডিটেইলস কথাবার্তা আছে, ছোট্ট কথাবার্তা, কখন সেটআপের মামলা করবেন, কিভাবে মামলা করবেন, কখন দাবি উপস্থাপন করবেন, সেই দাবির সমন্বয়ের ফলাফলটা কি হবে, এছাড়া বিবাদী লিখিত বিবৃতি সম্পর্কে বিধিসমূহ, পারস্পরিক দায় পরিশোধের দাবিতে প্রদত্ত বিবৃতির উত্তর দানের ক্ষেত্রেও আবার প্রযোজ্য হবে, তাকেও বলতে দেওয়ার সুযোগ থাকবে। এই হলো আমাদের সেটআপ। একটা প্রশ্ন আসে, সেটআপ এবং কাউন্টার ক্লেইম বা সেটআপ বা ইকুইটেবল সেটআপের মধ্যে পার্থক্য কি? বারবার বিভিন্ন জায়গায়, বিশেষ করে 14তম বিজিএসসিতে একটা প্রশ্ন এসেছিল, সেটআপ এবং কাউন্টার ক্লেইমের মধ্যে পার্থক্য আলোচনা করুন, এরকম প্রশ্নও আসে। 13তম বিজিএসসিতে আলোচনা করা হয়েছে। যে কথা বললাম, বাদী দাবিকৃত মোকদ্দমায় বাদীর যে অর্থ আছে সেটা বিবাদীর দাবি কম থাকবে। যে কথা আবারও বলছি, 1000 টাকা দাবি নিয়ে যদি বাদী মামলা করে, তাহলে বিবাদী দাবি করবে 800 টাকা, 700 টাকা, 500 টাকা, অর্থাৎ বাদীর দাবির যে কম দাবি করবে, তখন এটাকে বলা হয় সেটা। অপরদিকে কাউন্টার ক্লেইম হলো একই ক্ষেত্রে বিবাদের দাবি যখন বাদীর দাবির চেয়ে বেশি থাকবে, তখন সেটাকে আপনার কাউন্টার ক্লেইম বলা হবে। যেমন বাদী মামলা করেছে কোনো, সে 1000 টাকা পায়, আর বিবাদী বলছে যে আমি তার কাছ থেকে 1500 টাকা পাই। সুতরাং যখন কোনো বাদীর দাবির তুলনায় বিবাদীর দাবি বেশি হবে বা বাদীর দাবিকৃত অর্থের তুলনায় বেশি হবে, তখন সেটাকে কাউন্টার ক্লেইম বা পাল্টা দাবি বলা হয়। সেটা দাবি করতে হয় রিটেন স্টেটমেন্টের মাধ্যমে, আর কাউন্টার ক্লেইম দাবি করতে হয় আর্জির মাধ্যমে। দুইটা কিন্তু দুই জিনিস, একটা হলো রিটেন স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ডাইরেক্ট আর্জির মাধ্যমে কিন্তু এটা মোকদ্দমা দায়ের করতে হয়। কাউন্টার ক্লেইমে কোনো রিটেন স্টেটমেন্ট আপনি দাবি করতে পারবেন না, এটার জন্য আলাদা মোকদ্দমা দায়ের করতে হবে। কিন্তু সেটা অবশ্যই একটা মামলা রিটেন স্টেটমেন্টে দাবি করতে পারবেন, কিন্তু বিবাদীকে কাউন্টার ক্লেইমে মামলা করতে হবে, আলাদাভাবে মোকদ্দমা দায়ের করতে হবে। যে কথা আমরা বারবার বলার চেষ্টা করি, যে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টা যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন অস্থায়ী নিষেধাজ্ঞা কি হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা সবসময় একটা মোকদ্দমাতে চাওয়া হয়, কিন্তু স্থায়ী নিষেধাজ্ঞা আলাদা একটা মোকদ্দমার মধ্যেই স্থায়ী নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা দায়ের করতে হয়। ঠিক একই রকম সেটা অবশ্যই একটা মোকদ্দমায় বিবাদী রিটেন স্টেটমেন্টের মধ্যে দাবি করবে, কিন্তু কাউন্টার ক্লেইম কোন রিটেন স্টেটমেন্টের মাধ্যমে দাবি করা হয় না, এটা নতুন করে একটা মোকদ্দমা দায়ের করতে হয়। এটাকে বলা হয় কাউন্টার ক্লেইম। সো কাউন্টার ক্লেইম এবং রিটেন স্টেটমেন্টের মধ্যে পার্থক্য যদি হঠাৎ করে আসে কখনো, তাহলে অন্তত পক্ষে আপনি এতটুকু বুঝতে পারবেন যে কোনটা কাউন্টার ক্লেইম আর কোনটা রিটেন স্টেটমেন্ট। তো আমাদের এখান থেকে একটাই প্রশ্ন বেশি থাকে, লিগ্যাল সেটআপ কি, সেটআপ মোকদ্দমায় কি কি শর্ত পালন করতে হয়, এই রিলেটেড প্রশ্নটাই সবচেয়ে বেশি হয়। রিটেন স্টেটমেন্ট থেকে সেটআপের প্রশ্ন সবচেয়ে বেশি হয়। গুরুত্বপূর্ণ একটা আদেশ নিয়ে আমরা কথা বললাম, এই আদেশটা হলো 9 নাম্বার আদেশ। এটা আরো ভয়াবহ একটা আদেশ। এই জায়গা থেকে প্রশ্ন মাস প্রত্যেক বছরই কোনো না কোনো প্রশ্ন, ছোট হোক বড় হোক, বিভিন্ন রকম প্রশ্ন করে এই 9 নাম্বার আদেশ থেকে। 9 নাম্বার আদেশ তো আমরা জানি, অর্থাৎ অ্যাপিয়ারেন্স এন্ড নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিজ, পক্ষগুলোর উপস্থিত বা উপস্থিতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সেই সমস্ত ঘটনাগুলো কি, সেটার বিষয় নিয়ে কথা বলা হয় হচ্ছে 9 নাম্বার আদেশে। এই জায়গা থেকে প্রশ্ন হয়, এই জায়গা থেকে যে প্রশ্ন হয়, যেমন আপনাকে সরাসরি 2023 সালে একটা প্রশ্ন বিজিএসসিতে এসেছিল, কোড অফ সিভিল প্রসিডিউরে অর্ডার 9 রুল 2, 3 এবং 8 এর অধীনে মোকদ্দমা খারিজ হলে প্রতিকার আলোচনা করুন। ডাইরেক্ট এইভাবে বলে দিল 2 এবং 3 এবং 8, যদি কোনো মোকদ্দমা খারিজ হয় প্রতিকার নিয়ে আলোচনা করুন। আপনাকে এভাবে করতে পারে, কোড অফ সিভিল প্রসিডিউরে একতরফা ডিগ্রির বিরুদ্ধে বিবাদীর কি কি প্রতিকার রয়েছে আলোচনা করুন। সেক্ষেত্রে পর্যাপ্ত কারণ বলতে আপনি কি বোঝেন সেটা আলোচনা করুন। এরকম প্রশ্ন রেগুলার আসতেছে।
কখন দেওয়ানি মামলায় একতরফা নিষ্পত্তির অগ্রসর হয় আলোচনা করুন। এরকম বিভিন্ন প্রশ্ন এখান থেকে পায়। প্রত্যেক বছরই এই জায়গা থেকে প্রশ্ন হয়। আমার দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ 4টার মধ্যে একটা। এই 4টা আদেশ হচ্ছে, 1 হচ্ছে 7 নম্বর আদেশ, 2 হচ্ছে 9 নম্বর আদেশ, 3 হচ্ছে 38 নম্বর আদেশ, 4 হচ্ছে 39 নম্বর আদেশ। এই 4টা আদেশ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। এর সাথে যদি আরো একটু বাড়াই তাহলে 41 নম্বর আদেশ, 42 নম্বর আদেশ, 1 নম্বর আদেশ, এই কয়েকটার মধ্যে থেকেই বারবার বিভিন্ন রকম প্রশ্ন করে। 1, 7, 6 17 শুধু 1, 6, 7, 9, 38, 39, 41, 43 এই আদেশগুলোর মধ্যে থেকেই প্রশ্ন সবচেয়ে বেশি পড়ে। সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই আদেশগুলো থেকে। সেই দিকে একটু খেয়াল করবেন। আর বাকিগুলো যেগুলো থেকে প্রশ্ন কম হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি। কতটুকু প্রশ্ন হয়, কতটুকু প্রশ্ন হয় না, সে বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি। তো আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো এই 9 নম্বর আদেশ, যেখানে আমরা বলছি কখন একটা মোকদ্দমা একতরফায় নিষ্পত্তি হয় আলোচনা করুন। সাফিসিয়েন্ট কজ বলতে কি বোঝেন? এরকম বিভিন্ন প্রশ্নের কথা আমরা বলছি। দেখেন, আমরা যদি স্পেসিফিকলি এই আদেশটা আমাদের এমন ভাবে পড়া, আমরা প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানি। এই আদেশের 9 নম্বর আদেশের প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে জানি। প্রথম যে প্রশ্ন 2023 সালে যে প্রশ্ন এসেছিল 2 এবং 3 নাম্বার খারিজ আদেশের প্রতিকারটা কি? আমরা জানি 2 এবং 3 নাম্বার আদেশে কি আছে। 2 এ আছে বাদী কর্তৃক খরচ প্রদানের অপরাপতার জন্য বা সমন জারি না হলে মোকদ্দমাটা খারিজ হয়ে যায়। অর্থাৎ বাদী কর্তৃক কোন মোকদ্দমার কোর্ট ফি অথবা প্রয়োজনীয় স্ট্যাম্প অর্থাৎ পোস্টাল চার্জ যদি না দেওয়া হয় তাহলে বিবাদের প্রতি সমন জারি করা সম্ভব হয় না। এই সমন জারি করা যদি সম্ভব না হয় তাহলে কি করেন? মামলাটা খারিজ করে দেন। কি কারণে? 2টা কারণ দেখছি আমরা। বাদী কর্তৃক কোর্ট ফি অথবা প্রয়োজনীয় পোস্টাল চার্জ না দিলে বিবাদীর প্রতি সমন ইস্যু করতে পারছে না। এই জন্য 2 নাম্বার বিধি অনুযায়ী 9 নম্বর আদেশের 2 নম্বর বিধি অনুযায়ী খারিজ করে দেন। তবে সমন জারি না হলে বিবাদী নিজে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হলে কিন্তু সেক্ষেত্রে রিটেন স্টেটমেন্ট বা জবাব দেয়, তাহলে আর্জি আর খারিজ হয় না। যাই হোক, 2 নাম্বার আদেশে যদি খারিজ হয়, 3 নাম্বার বলছে 3 নাম্বার আদেশে যদি খারিজ হয়, বিধি অনুযায়ী যদি খারিজ হয়, 3 নাম্বার কি? কোন পক্ষই হাজির না হলে মোকদ্দমাটা খারিজ হয়ে যায়। তাহলে প্রশ্নটা এসেছিল 2, 3 এবং 8 নাম্বার বিধি অনুযায়ী যদি খারিজ হয় প্রতিকার কি? আমরা 2 নাম্বার বিধি দেখলাম, কোন মোকদ্দমায় যদি খরচ প্রদান করতে ব্যর্থ হন এবং বিবাদীকে যদি সমন দেওয়া না যায় তাহলে আপনি কি করবেন? ওই মোকদ্দমাতে খারিজ হয়ে যাবে। আবার ঠিক একই ব্যাপারে 3 নাম্বার বিধিতে আলোচনা করা হয়েছে, যদি কোনো পক্ষই উপস্থিত না হয় তাহলে মোকদ্দমাটা খারিজ হয়ে যাবে। এইটার প্রতিকার সম্পর্কে আমাদের 4 নাম্বার বিধিতে উল্লেখ করা হয়েছে। এই 4 নাম্বার বিধির 3টা কথা বলেছে। নাম্বার 1, নতুন করে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। খারিজ করেছে, আপনি নতুন করে মোকদ্দমা দায়ের করেন। নাম্বার 2, আর্জি খারিজের রহিতকরণের জন্য আপনি কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। খারিজ আদেশ রহিতকরণের জন্য আবেদন করতে পারবেন। তবে এমন আবেদন খারিজ আদেশের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপনাকে করতে হবে। খারিজ আদেশের বিরুদ্ধে রহিতকরণের জন্য আবেদন করতে পারবেন। 60 আপনি কাজ করতে পারবেন। 2 এবং 3 নাম্বার বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজ করলে এটি ডিগ্রি নয়, তবে আপিল অযোগ্য আদেশ। যদি আপিল করা না যায় তাহলে আপনি 2টা কাজ করতে পারবেন। 1, রিভিউ করতে পারবেন, নাম্বার 2, রিভিশন করতে পারবেন।
এই দুইটা কাজ করতে পারবেন। তাহলে 2 এবং 3-এ যদি খারিজ হয় সেক্ষেত্রে আপনি 3টা প্রতিকার দিতে পারেন। নাম্বার 1, নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারেন অ্যাকর্ডিং টু 9 নাম্বার আদেশের 4 নাম্বার বিধি অনুযায়ী। নাম্বার 2 হচ্ছে আপনি কি করতে পারেন, স্ট্যাটাসাইডের জন্য আবেদন করতে পারবেন 30 দিনের মধ্যে। আর একটা লাস্ট প্রতিকার হচ্ছে যেহেতু এটা আপিল অযোগ্য আদেশ সেহেতু আপনি রিভিশন করতে পারবেন। এই 3টা ওয়েতে 2 এবং 3 নাম্বার আদেশ অনুযায়ী মোকদ্দমা খারিজ হলে আপনি প্রতিকার পাবেন। লাস্ট আর একটা কথা হচ্ছে, যদি 8 নাম্বার বিধি অনুযায়ী খারিজ হয়ে যায়, বাদী হাজির না হলে, কোন মোকদ্দমায় বাদী যদি হাজির না হন, তাহলে 8 নাম্বার বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজের যদি আদেশ দিয়ে দেন, সেক্ষেত্রেও 3টা কাজ আপনি করতে পারবেন। মোকদ্দমা খারিজ আদেশ বাদ দেওয়ার জন্য 8 নাম্বার বিধি অনুযায়ী আপনি মোকদ্দমা খারিজ আদেশ বাতিল জন্য আবেদন করতে পারবেন। কত 9 নাম্বার বিধি অনুযায়ী খারিজ আদেশের জন্য সরাসরি বাতিল করার জন্য 9 এর ক অনুযায়ী ডিরেক্ট স্ট্যাটাসাইডের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এক ধরনের টাকা দিতে হয়, খরচ দিতে হয়। ডিরেক্ট স্ট্যাটাসাইডের জন্য খরচ দিতে হয়। খরচের পরিমাণ কত? খরচের পরিমাণ হচ্ছে 1000 টাকা থেকে শুরু, অর্থাৎ অনধিক 1000 টাকা খরচ দিয়ে আপনি ডিরেক্ট স্ট্যাটাসাইডের জন্য আবেদন করতে পারবেন 9 এর ক। আর একটা কাজ আপনি করতে পারবেন, সেটা হলো 8 নাম্বার বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজ আদেশ দিলে বাদী একই কারণে নতুন করে মোকদ্দমা দায়ের কিন্তু করতে পারে না। আগেরটাতে কিন্তু মোকদ্দমা দায়ের করতে পেরেছিল, কিন্তু এই জায়গায় আর মোকদ্দমা দায়ের করতে পারা যায় না। সুতরাং আপনার পথ খোলা দুইটা। নাম্বার 1, আপনি খারিজ আদেশের জন্য বাতিলের জন্য আবেদন করবেন, অথবা খারিজ আদেশ ডিরেক্ট স্ট্যাটাসাইডের জন্য আপনি কোথায় কি করবেন, আপনি 9 এর ক অনুযায়ী আবেদন করবেন। এই হলো আপনার কাজ। তাহলে আমাদের যে প্রশ্নটা এসেছিল 2023 সালে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্ন পড়লে আমরা কিছুটুকু শেষ করতে পারলাম। আর একটা প্রশ্ন হলো, একই প্রশ্ন যদি আপনাকে করে, মামলা শুনানির দিন ধার্য আছে, বিবাদী উপস্থিত, কিন্তু বাদী উপস্থিত না থাকলে মামলা খারিজ হয়ে যায়। যে কথা অলরেডি আমরা বলেছি, 8 নাম্বার আদেশ অনুযায়ী খারিজ হয়ে যায়। সংক্ষুব্ধ বাদী কি করতে পারবেন? দুইটা কাজ করতে পারলো। একটা হচ্ছে 9 নাম্বার আদেশের 9 নাম্বার বিধি অনুযায়ী স্ট্যাটাসাইডের জন্য আবেদন করলেন, অথবা 9 ক অনুযায়ী ডিরেক্ট স্ট্যাটাসাইডের জন্য আবেদন করতে পারবেন। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে। আর একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, সেটা হলো, এতক্ষণ তো বাদীর কথা বললাম, মামলা শুনানির দিন বিবাদী যদি অনুপস্থিত থাকে, তাহলে বাদীর অনুকূলে একতরফা ডিগ্রি হলে করণীয় কি? আমরা জানি 9 নাম্বার আদেশের 6 নাম্বার বিধি অনুযায়ী বিবাদী যদি অনুপস্থিত হন, তাহলে বাদী একতরফা, বাদীর অনুকূলে একতরফা ডিগ্রি হয়। খুব ইম্পর্টেন্ট কথা। এই একতরফা ডিগ্রি যদি হয়, সেই ক্ষেত্রে বিবাদীর করণীয় কি? এখানেও প্রথম দুটা কাজ আছে। অ্যাকর্ডিং টু 9 এর 13 অনুযায়ী আপনি স্ট্যাটাসাইডের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ একতরফা ডিগ্রি রদের জন্য আবেদন করতে পারবেন, অথবা 13 ক অনুযায়ী আপনি ডিরেক্ট স্ট্যাটাসাইডের জন্য আবেদন করতে পারবেন, তবে টাকার পরিমাণ একটু বেশি দিতে হবে। এটাও 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, অনধিক 3000। আর বাদীর ক্ষেত্রে 1000 টাকা ছিল। এবং একতরফা ডিগ্রির বিরুদ্ধে যেহেতু আপিল করা যায়, এটা একটা ডিগ্রি, আপিল যোগ্য ডিগ্রি, দ্যাটস ওয়াই 93 নাম্বার সেকশন অনুযায়ী আপনি আপিল করতে পারেন। তাহলে বাদী যদি অনুপস্থিত থাকে, তার প্রতিকার কোথায় রয়েছে? 9 এবং 9 এর ক। 9 নাম্বার আদেশের 8 নাম্বার এই বিধি অনুযায়ী বাদী অনুপস্থিত থাকলে তার দুইটা ওয়ে আছে, 8 অর্থাৎ 9 এবং 9 এর ক। বিবাদী যদি অনুপস্থিত থাকে, একতরফা হয়ে যায় 9 এর ক অনুযায়ী, সেটার প্রতিকার রয়েছে দুই জায়গায়, 13 এবং 13 ক সাথে 93 নাম্বার সেকশন। ক্লিয়ার? জি স্যার। স্যার 114-তে রিভিউ করা যাবে না স্যার?
জি এই যে আপনার একতরফা ডিগ্রি হলে 114 দিয়ে আপনার রিভিউ করা যাবে না? যদি আপনি নির্ধারিত সময়ে আপিল না করে থাকেন, জি স্যার। আপনাকে 30 দিনের মধ্যে সময় দেওয়া হয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যে যদি আপিল না করেন সেক্ষেত্রে রিভিউ করতে পারবেন। রিভিউর প্রসিডিউর তো আপনি জানেন। জি স্যার। যেখানে আপিল আছে আপিল করা হয় নাই, যেখানে আপিলের বিধানই নাই সেই জায়গায় আপনারা রিভিউ করতে পারবেন। জি স্যার। রিভিউয়ের মেয়াদ হচ্ছে 90 দিন আর আপিলের সময় সীমা হচ্ছে 30 দিন। জি স্যার। দ্যাটস ওয়াই যদি আপিলে মিস করেন তাহলে আপনি কি করবেন? তখন Review-এর রিভিউয়ে যাব স্যার। জি। জি স্যার। থ্যাংক ইউ। আবার রিভিউয়ের আবেদন যদি না মঞ্জুর হয়, আপনার রিভিউয়ের আবেদনের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন না মঞ্জুরও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ, তখন আপনি আবার আপিল করতে পারবেন। খেলা নানান দিকে দেখাতে পারবেন, কিন্তু ফর্মগুলো আপনার জানা থাকতে হবে। একজন আইনজীবী যদি, বাংলাদেশের আইন এমন ব্যবস্থা, একজন আইনজীবী যদি চায় একটা মামলাকে বছরের পর বছর ঘুরাবে, সম্ভব। শুধুমাত্র একটা জায়গায় আমি এখন পর্যন্ত বাংলাদেশের একটা আইন পাচ্ছি, যেই আইনে স্পষ্ট বিধান রয়েছে কোনো আদেশের বিরুদ্ধে আপনি উচ্চ আদালতে যেতে পারবেন না। একেবারে দারুণ লেগেছে। সেটা হচ্ছে অর্থঋণ আইন। অর্থঋণ আইনের 44 নাম্বার সেকশনে বলেছে কোর্ট যে আদেশ দিবেন সেই আদেশের বিরুদ্ধে আপনি কোথায় যেতে পারবেন না, জবাব সেই কোর্টের আদেশের এগেইনস্টে আপনি যেতে পারবেন না। আপনি যেতে পারবেন কখন? আফটার জাজমেন্টে আপনি আপিল করেন, রিভিশন করেন, কিন্তু একটা মামলার অর্ডারের মধ্যেই যদি আপনি আবার রিভিশন করে ফেলেন, সেটার পরে আবার সেটার রিভিশন যদি না মঞ্জুর হয়, আপনি যদি আবার আপিল করেন, ব্যাপারটা আবার সেকেন্ড রিভিশনের বিধান রয়েছে। তাহলে মামলা আর শেষ হবে না, আপনি ঘুরাইতেই থাকবেন। আর একটা ডেট পাওয়া, হাইকোর্ট ডিভিশনের একটা মামলা শুনানির জন্য ডেট পাওয়া আর চাঁদ হাত পাওয়া সমান কথা। ওপেন সবাই জানে যে ওখানে দুর্নীতি হয়। বেঞ্চ অফিসার টাকা নিয়ে মামলার ডেট অর্থাৎ সিরিয়ালে আগে পিছনে পড়ে যায়। নিম্ন আদালতে তাও একটা জিনিস দেখা যায় যে আপনার ডেট ফেলেছে, কজ লিস্টে আছে আপনার অমুক মাসের অমুক তারিখে। আপনিও জেনেছেন, বাদীও জেনেছে, বিবাদীও জেনেছে, কোর্টও জেনেছে, কিন্তু হাইকোর্ট, আহারে, এমন বাজে একটা জায়গা, উন্মুক্ত। আপনি 15টা কোর্ট দেওয়া আছে আপিলের জন্য, 15টা কোর্ট দেওয়া আছে সিভিলের আপিলের জন্য। এই 15টা কোর্টে যে কোনো একটা কোর্টে আপনি দায়ের করতে পারবেন, যখন ইচ্ছা তখন শুনানি করার জন্য লাইনে আনতে পারবেন, শুধু টাকা পয়সা খরচ করতে হবে। সিরিয়ালি শোনেন ওনারা, কিন্তু সিরিয়ালও ব্রেক হয়ে যায়। কি বলবেন? যাই হোক, এই হলো আমাদের সেটআপ নিয়ে কথাবার্তা। দেখেন অধিকাংশ কথাবার্তাই হয়ে গেছে। প্রথমত বলে দিলাম 2 এবং 3 এর কি 4 নম্বরে। তারপরে আমরা বললাম 6 নম্বরে যদি বিবাদী অনুপস্থিত থাকে তাহলে একতরফা হয় 13 এবং 13 ক। তারপরে বাদী যদি অনুপস্থিত হয় 9 নম্বর আদেশের 8 নম্বর বিধি অনুযায়ী বাদী অনুপস্থিত থাকলে প্রতিকার হচ্ছে 9 এবং 9 এর ক। সুন্দরভাবে বিভক্ত করেন, আলাদা করেন। 2 এবং 3 আর 5 আলাদা করেন। 8 নিজেই একটা করেন, 6 নিজেই একটা করেন। অর্থাৎ বাদী অনুপস্থিত থাকলে কি হয়, বিবাদী অনুপস্থিত থাকলে কি হয়, বাদী এবং বিবাদী উভয় অনুপস্থিত থাকলে কি হয়, প্রতিকার কি আছে, সুন্দরভাবে লেখা যায়। এত সুন্দর একটা প্রশ্ন কথা, যদি আপনি চোখ বন্ধ করে বলতে চান সুন্দরভাবে আপনি বলতে পারবেন আমি ক্লিক করি, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন প্রত্যেক বছরই হয়। শুধু একটু সচেতন হয়ে আপনাকে বিষয়গুলোকে মনে রাখতে হবে যে কি প্রশ্ন হচ্ছে, কি আনসার আমি করব। একটু সচেতন হয়ে বললে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিতে পারবেন। একটা প্রশ্ন বিজিএস থেকে 2018 সালে প্রবলেমেটিক প্রশ্ন হিসেবে দিয়েছিল। এই প্রশ্নটা ছিল
এ ফরিদপুর সহকারী জজ আদালতের বি এর বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন। কে? এ বি এর বিরুদ্ধে ফরিদপুর কোর্টে মামলা করেন। শুনানির জন্য দিন ধার্য হয়েছে। বি উপস্থিত ছিল কিন্তু এ অনুপস্থিত, মামলাটা খারিজ করে দেন। এ মামলা করেছিল, এই অনুপস্থিত, বি উপস্থিত, মামলাটা খারিজ করে দেন। খারিজ আদেশের জন্য এ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? ওই যে বাদী অনুপস্থিত, 9 নম্বর আদেশের 8 নম্বর বিধি, দুইটা কাজ করতে পারে। ডিরেক্ট সেটাসাইডের জন্য আবেদন করতে পারে 9 পথে, আর শুধুমাত্র সেটাসাইডের জন্য আবেদন করতে পারে 9 খুব সুন্দরভাবে বর্ণনা করে দিলেন, অ্যান্সার হয়ে যাবে। শুধুমাত্র কি সাথে বর্ণনা করতে হবে? 9 পথে যদি সেটাসাইডের জন্য, ডিরেক্ট সেটাসাইডের জন্য দেয়, তাহলে অনধিকে 1000 টাকা জরিমানা দিতে হবে, তাই না ভাইয়া? জি স্যার। একই প্রবলেমেটিক প্রশ্ন করেছিল। এর যশোর সহকারী জজ আদালতের বিয়ের বিরুদ্ধে খাস দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করেন। শুনানির জন্য ধার্য আছে। বি উপস্থিত কিন্তু এ অনুপস্থিত, মোকদ্দমাটা খারিজ হয়। 9 বিধি অনুযায়ী আবেদন করেন, সেটাও নামঞ্জুর হয়ে যায়। উক্ত নামঞ্জুরের বিরুদ্ধে এখন আপনার পদক্ষেপ কি? আমরা জানি 9 একটা আপিলযোগ্য আদেশ, তাই না ভাইয়া? জি স্যার। 9 আবেদন করেছে, সেই 9 অনুযায়ী কোর্ট নামঞ্জুর করেছে সেটা সাইডের জন্য। আপনি সরাসরি 43 নম্বর আদেশে ওই যে 25টার মধ্যে একটা হচ্ছে 9 জি স্যার, আপিল। আপনি আপিল করে আদেশের বিরুদ্ধে আপিল, তাহলে যত প্রবলেমেটিক প্রশ্নই কথা বলুক, যে কথাই বলুক, আপনার যদি মূল কথা জানা থাকে, স্যার তাহলে আমরা দরখাস্তের যে বিষয়বস্তুটা, ওখানে কি তাহলে অর্ডার 43 রুল 1 অনুযায়ী আবেদনটা করব? জি অবশ্যই। তাহলে আর লিখবো না, মানে হচ্ছে এই আদেশ 9 বিধি এগুলো লিখবো না, শুধু আপনাকে তো নামঞ্জুরের কথা বলছে, আপনাকে তো বলছে যে আপনি আবেদন করেছিলেন, 9 অনুযায়ী আবেদন করেছেন, সেটা নামঞ্জুর করেছে, আপনি কি করবেন? তখন 43-এর 1 দিয়ে আমরা আপিল করব স্যার। আপনাকে কিন্তু প্রতিকারের কথা বলে নাই। 9 নম্বর আদেশের 8 নম্বর বিধি অনুযায়ী নামঞ্জুর হয়, আপনার বাদী অনুপস্থিত ছিল, কি কি প্রতিকার রয়েছে, এই প্রতিকারের কথা কিন্তু বলে নাই। আপনাকে বলেছে আপনি প্রতিকারের জন্য স্টেপ নিয়েছিলেন, 9 নম্বর আদেশের 9 নম্বর বিধি অনুযায়ী আপনি প্রতিকারের জন্য স্টেপ নিয়েছিলেন, সেটা সাইডের জন্য কোর্টে আবেদন করেছেন, কিন্তু কোর্টের অত্যন্ত মন খারাপ যে তুমি আসো নাই কেন, উনি আবার নামঞ্জুর করে দিয়েছে আপনার দরখাস্ত। এখন আপনি কি করবেন? ওনার কাছে আর যাবেন না, আপনি চলে যাবেন উচ্চ আদালতে। স্যার কোথায় করতে হবে? ছিল স্যার, জি, প্রশ্ন আমার শেষ করতে দেন, বলেন কোথায় আবেদন করবেন? জেলা জজের কাছে। কেন? স্যার আপিল করবো না? হ্যাঁ, আপিল তো করবেন, কিন্তু জেলা জজের কাছে কেন? মানে হচ্ছে যে এদিকে সহকারী জজের ইয়াতে হ্যাঁ, সহকারী জজের বিরুদ্ধে, যশোর সহকারী জজ। তাহলে চলবে না। জেলা জজের আপিল আছে? আদেশের বিরুদ্ধে জেলা জজের কাছেই হবে। স্যার আপিলযোগ্য আদালত তো স্যার আপনার দুইটাই স্যার। হ্যাঁ, মানে আপিল আদালত তো দুইটাই, জেলা জজ আদালত আর হাইকোর্ট। জি। স্যার 3টে আদেশ সম্পন্ন যে আদালত আছে, তাদের আদেশের বিরুদ্ধে যাবো আমরা জেলা জজ আদালতে, আর তাদের ডিগ্রির বিরুদ্ধে যাবো আমরা হাইকোর্টে। এটা আদেশ। স্যার এটা একটা আদেশ, আদেশের বিরুদ্ধে আপিল করলে জেলা জজের আপিল করবে। কি সব কথাবার্তা বলতেছে এক একজন রে, হায় রে হায়, এত সুন্দর ভাবে কথাটা বলে দেন না। এটা হচ্ছে ওই যে 43-এর 1 অনুযায়ী একটা আপিলেবল অর্ডার, সুতরাং 43-এর 1 অনুযায়ী এটা স্যার আপিল হবে। আর 104 অনুযায়ী যে আদেশের বিরুদ্ধে যে আপিলগুলো আছে স্যার, ওগুলো হচ্ছে যে যদি
ম্যাজিস্ট্রেট কোর্টে হয়, অর্থাৎ ওই যে যেটা আদি এখতিয়ার সম্পন্ন আদালত হয়, তাহলে সেগুলো হচ্ছে জেলা জজের নিকটে হবে। আর জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ হলে সেটা হাইকোর্টে হবে। সুতরাং এইটা হচ্ছে স্যার জেলা জজের নিকটে হবে। উত্তর এখনো পাই নাই। কত মূল জায়গা থেকে আদেশ হয়েছিল না ডিগ্রি ছিল স্যার? আদেশ? আদেশ যদি হয় তা আমরা তো জানি স্যার, যদি সিভিল জজ, সিনিয়র সিভিল জজ আর যুগ্ম জেলা জজ এই তিনজনের ডিগ্রির বিরুদ্ধে যাই আমরা হাইকোর্টে, আর আদেশের বিরুদ্ধে যাই আমরা ইয়ের কাছে। ওটা তো রিভিশনের কথা ভাই, ওটা তো রিভিশন। হায় রে হায় রে, আরে দাদা রিভিশন করাইলে ওই আর কালা মাইকে দিবে। টাকা থেকে রিভিশন কথা বলতে কথা স্যার। বলতেছে ভাইয়া। আদালতেরই আছে। থামেন, বুঝছি ভাই, আপনারা কথা বলেন ঠিকই, কিন্তু কথার কোন কথা কোন জায়গায় শব্দটা ব্যবহার করতে হবে সেটাই তো ঠিক মতে বলেন না। হ্যাঁ, কথা সত্য যে আপনি জেলা জজের কাছে আপিল করবেন, যেহেতু এটা আপিলযোগ্য একটা আদেশ, 25টা আদেশ আছে যেটা আপিল করবেন। আমি তো প্রথমেই বললাম যে একজন সহকারী জজের আপিল, সহকারী জজের মূল এখতিয়ার কত থাকে? 15 লাখ টাকা পর্যন্ত, আর 5 কোটি টাকা পর্যন্ত আপিল শোনেন জেলা জজ। তা আপনি বলবেন যে একজন সহকারী জজ তার মামলা শুনেছে উনি 15 লাখ টাকা পর্যন্ত, তো ওনার আপিল তো সরাসরি জেলা জজই হবে। কষ্ট করে বলেন, কিন্তু আপনারা বিভিন্ন ভাবে ঘুরাফেরা বিভিন্ন কথা বলতেছেন। স্যার আমি তো বলছি স্যার আপিল আদালত দুইটা। এখতিয়ার নির্ভর করে হচ্ছে আর্থিক জুরিসডিকশনের উপরে। যেহেতু আমি যশোর সহকারী জজের কথা বলছি, চোখ বুঝে আপনাকে বলতে হবে যশোর সহকারী জজের আর্থিক এখতিয়ার মাত্র 15 লাখ টাকার নিচে। দ্যাটস ওয়াই ওনার বিরুদ্ধে আপিল হবে হচ্ছে জেলা জজ আদালত। আর যে কথা আদেশ বা ডিগ্রির কথা বলতেছেন, আপনারা চলে যেতেছেন রিভিশনের দিকে, 115 নাম্বার সেকশন, তাই না? আর এখানে যে এখতিয়ার সম্পন্ন যে আপনাদের যে এখতিয়ার যে মামলা যে আমরা করি, তিনটা আদালত, সিভিল জজ, সহকারী সিভিল জজ, যুগ্ম জেলা জজ, এই তিনটারে তো আমরা করবো ইয়াতে না স্যার, জেলা জজ আদালতে না স্যার? কেন জেলা জজ না, সবগুলো জেলা জজে করবো কেন? সিভিল জজ আর সহকারী সিভিল, হ্যাঁ সেটা বলতে পারেন। সিভিল জজ এবং সহকারী সিভিল জজ এবং যুগ্ম জেলা জজ 5 কোটি টাকার মধ্যে যদি থাকে তাহলে জেলা জজ। আপনার কথাটা এইভাবে বলেন, কিন্তু যুগ্ম জজ তো আনলিমিটেড পর্যন্ত মামলা শোনেন। 500 কোটি টাকার মামলা হলেও যুগ্ম জজের কোর্টের বিচারিক সবচেয়ে পাওয়ারফুল কোর্ট হচ্ছে যুগ্ম জেলা জজ, কোর্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কোর্ট, মনে রাখেন। ও আচ্ছা বুঝছি। তাহলে স্যার ওই যে তাহলে ওই যুগ্ম জেলা জজ যদি 5 কোটি টাকা নিচে দেয় তাহলে আমরা জেলা জজে করবো না আপিলটা? 5 কোটি টাকা যখন উপরে দিবে তখন হাইকোর্টে যাবো। আর ওই যে সিভিল জজ আর সিনিয়র যে সিভিল জজ, ওই দুইটা জজ যে আপিল, আমরা আপিল হোক আর আদেশ হোক দুইটাতে তো আমরা জেলা জজে যাবো, তাই নাকি স্যার? আপিল হোক আর আদেশ হোক কেন, ডিগ্রি হোক আর আদেশ হোক, এই কথা। আপিল হোক আর আদেশ হোক, এই ডিগ্রি আর আদেশ না, হ্যাঁ ডিগ্রি আর আদেশের বিরুদ্ধে আপিল করবো আমরা জেলা জজ, আমার বলতে বলেছে। আর একটা যেটা বিষয় বলতে চাচ্ছিলাম স্যার, হ্যাঁ বলেন, এখন আপনার কথা বলুন। ওই যে 4 নম্বর বিধিটা স্যার, 4 নম্বর বিধিটা যদি ওই যে পুনরায় মোকদ্দমা চালু করতে চায়, অনেক সময় যে সানি মামলা যদি উপস্থিত না হয়, ওই মানে নতুন করে মোকদ্দমা দায়ের করা যেটা, ওইটা তো সানি মামলা বলে। আর এটার ক্ষেত্রে আবার স্যার ওই যে সারা ওই যে 151 ধারা যে পিটিশনটা দেয় স্যার, এটা কি 4 নম্বর বিধিটা অনুযায়ী দেয় স্যার? যে কোনো মোকদ্দমা এই জায়গায়, যে কোনো মোকদ্দমা যেই জায়গায় আইন বাধ্য করে নাই যে আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, এই জায়গায় 151 নাম্বার সেকশন ব্যবহার করা হয় ন্যায় বিচারের স্বার্থে। 151 নাম্বার সেকশন কয়টা কারণে ব্যবহার করা হয় কি বলেছিলাম?
মনে আছে? মনে একটা আছে। ন্যায়িকতা রক্ষার্থে আর একটা আদালতের অবমাননা রোধে। এই দুটো কারণে। তাহলে এই জায়গায় যেহেতু আপনি এই যে মোকদ্দমাটা সানি মামলা করবে, সেই জায়গায় আপনাকে বলেছে 30 দিনের মধ্যে করবেন, কোর্ট সেটা মঞ্জুর করতে পারে, না মঞ্জুর করতে পারে। মঞ্জুর যাতে করে, উনি যাতে ন্যায় বিচার নিশ্চিত করে। আমার যথেষ্ট কারণ ছিল, আমার অনুপস্থিতির যথেষ্ট কারণ ছিল, এই জন্য ওনাকে অনেক সময়, অধিকাংশ সময় 151 শব্দ ব্যবহার করে দেয় অধিকাংশ জায়গায়। আপনি 7 নাম্বার আদেশের 11 নাম্বার বিধিতে রিজেকশন অফ দা প্লেইং দিচ্ছেন, তারপরে 150 তৎসহ 151 ব্যবহার করে। দেখবেন অধিকাংশ মামলাতে যখন কোনো দরখাস্ত দেয়, যখন কোনো কিছু দেয় কোর্টে, আইনজীবীরা 151 ব্যবহার করে। কারণ কি? আইন দ্বারা নির্ধারিত নয়। আপনাকে আইন বলছে যে সেটা করতে পারে, তবে বাধ্যতামূলক নয়। যেহেতু করতে পারে, ওনাকে বাধ্যতামূলক করা হয় নাই, সেহেতু ন্যায় বিচার নিশ্চিত করার জন্য 151 ব্যবহার করতে পারে। এই জন্য অধিকাংশ সময় ওটা আলুর মতন সব মাছে বলেন, মাংসে বলেন, গোস্তে বলেন, সব জায়গায় ব্যবহার করে। দ্যাটস ওয়াই ওই 151 ব্যবহার করে। তাহলে এখানে স্যার ওই যে 4 নাম্বার বিধিটা আর 9 নাম্বার যে বিধিটা আছে স্যার, এখানে কিছু কিছু মিল আছে আর কিছু কিছু মানে অমিলও আছে। যেমন 4 নাম্বার বিধিতে নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে, কিন্তু ওখানে নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে না। আর ওই যে খারিজ রদের জন্য আবেদন করা যাবে 4 বিধিতে, ওখানে খারিজ রদের আবেদন করা যাবে, কিন্তু ডাইরেক্ট স্যাটাসাইটের জন্য তো 4 নাম্বার বিধিতে করা যাবে না। যেমন ওখানে ডাইরেক্ট স্যাটাসাইটের জন্য 9 এর এতে বলা আছে 1000 টাকা দিয়ে কস্ট দিয়ে করা যায়, এখানে তো করা যাবে না। কিছু কিছু পার্থক্য আছে না স্যার? যন্ত্রণা শেষ নাই। আচ্ছা, ওই